ব্রাদার্স, আশা করি পরম করুণাময় আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি আবারও আপনাদের সামনে হাজির হয়েছি ইংরেজি বেসিক গ্রামারের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে সেন্টেন্স অ্যান্ড ইটস ক্লাসিফিকেশন। আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন আজ আমরা কি নিয়ে আলোচনা করব। হ্যাঁ, আমরা আজ আলোচনা করব সেন্টেন্স এবং ইহার শ্রেণীবিভাগ। আপনারা সবাই জানেন সেন্টেন্স হচ্ছে ইংরেজি বেসিক গ্রামারের খুবই গুরুত্বপূর্ণ একটি পার্ট, এবং এটি সম্বন্ধে যদি আমাদের পরিষ্কার ধারণা না থাকে তাহলে পরবর্তীতে অন্যান্য গ্রামারে গিয়ে আমরা প্রবলেমের সম্মুখীন হই। আশা করি এই ক্লাসের মাধ্যমে আজ আপনাদের সেন্টেন্স সম্বন্ধে একটি সুস্পষ্ট ধারণা হবে এবং পরবর্তীতে আপনারা সঠিকভাবে এই সেন্টেন্সের প্রয়োগ করতে পারবেন এবং অন্যান্য সমস্যা থেকে মুক্তি পাবেন। তাহলে চলেন শুরু করা যাক আমাদের আজকের ক্লাস। হ্যাঁ, সেন্টেন্স সম্বন্ধে জানতে হলে আমাদেরকে প্রথমেই সেন্টেন্সের সংজ্ঞাটি জেনে নেওয়া ভালো। চলেন দেখি এর সংজ্ঞাটিতে কি লেখা আছে। যখন এক বা একাধিক ওয়ার্ডস দ্বারা মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায় তখন তাকে সেন্টেন্স বলে। হ্যাঁ, এখন সংজ্ঞাটিকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা কি বুঝতে পারি? আমরা বুঝতে পারি যে সেন্টেন্স হতে হলে একটি ওয়ার্ডও হতে পারে, আবার একাধিক ওয়ার্ডও হতে পারে, যেটার মাধ্যমে আপনার মনের ভাবটি সম্পূর্ণরূপে প্রকাশ পাবে, তাহলেই সেটি সেন্টেন্স হবে। অর্থাৎ এক বা একাধিক ওয়ার্ড দ্বারা যদি কেউ তার মনের ভাবটি পরিপূর্ণভাবে প্রকাশ করতে পারে তাহলেই সেটি হবে সেন্টেন্স। এখন কথা হচ্ছে, আপনি এক বা একাধিক ওয়ার্ড ব্যবহার করলেন কিন্তু আপনার মনের যে পরিপূর্ণ ভাব সেটি আপনি প্রকাশ করতে পারলেন না, তাহলে কি সেটি সেন্টেন্স হবে? অবশ্যই না, সেটি সেন্টেন্স হবে না। কারণ আমি যদি একটি উদাহরণ দিই তাহলে আপনারা ব্যাপারটি বুঝে ফেলবেন। ধরেন আমি বললাম আমাকে এক পানি গ্লাস দাও। এটা কি কখনো হয়? এক পানি গ্লাস কি দেওয়া যায় কখনো? বেশ কয়েকটি ওয়ার্ড উচ্চারণ করেছেন, আমাকে এক পানি গ্লাস দাও। এই যে কয়েকটি ওয়ার্ড, সেই কয়েকটি ওয়ার্ড দ্বারা কিন্তু আপনার মনের যে ভাবটা সেটা পরিপূর্ণরূপে প্রকাশ পেল না, তাহলে অবশ্যই সেটি সেন্টেন্স হবে না। তাহলে আমরা অবশ্যই বলতে পারি সেন্টেন্স হতে হলে এক বা একাধিক ওয়ার্ড হতে হবে এবং সেই ওয়ার্ড বা ওয়ার্ডসগুলো দ্বারা আপনার মনের যে ভাবটি সেটি অবশ্যই পরিপূর্ণভাবে প্রকাশিত হতে হবে, তাহলেই সেটি সেন্টেন্স হবে। কারণ আমরা বাংলা ব্যাকরণেও আমরা দেখেছি একটি সেন্টেন্স হওয়ার জন্য তার অবশ্যই তিনটি বৈশিষ্ট্য থাকা জরুরি। সেগুলো কি? আকাঙ্ক্ষা, আসক্তি এবং যোগ্যতা। এই কোনো বাক্যে যদি এই তিনটি বৈশিষ্ট্য না থাকে তাহলে সেটি অবশ্যই সেন্টেন্স হবে না। ঠিক তেমনি এখানে আমরা যদি আলোচনা করি আমাদেরকে সেই তিনটি বিষয় বা তিনটি বৈশিষ্ট্য অবশ্যই লক্ষ্য করতে হবে। তো চলুন এখানে একটি উদাহরণ দেখি। আমরা কি লিখলাম এখানে? আই ইট রাইস। আমি ভাত খাই। তাহলে দেখেন এখানে একটি ওয়ার্ড আই, একটি ইট আর একটি হচ্ছে রাইস। তিনটি ওয়ার্ড দ্বারা আমার মনের যে ভাব সেটি পরিপূর্ণভাবে প্রকাশ পাচ্ছে, তাহলে সেটি অবশ্যই একটি সেন্টেন্স। কিন্তু আমার মনের ভাব যদি প্রকাশ না পেত তাহলে সেটি সেন্টেন্স হতো না। ঠিক তেমনি এখানে লিখেছি হি ইজ গোয়িং টু স্কুল। এই যে এখানে যে ওয়ার্ডগুলো আছে সেইগুলা দ্বারা আমার মনের যে ভাব সেটা প্রকাশ পাচ্ছে যে আমি বিদ্যালয়ে যাচ্ছি, তাহলে অবশ্যই এখানে এটিও একটি সেন্টেন্স। তো আমরা এই উদাহরণ এবং সংজ্ঞার মাধ্যমে আশা করি সেন্টেন্স জিনিসটি কি এবং সেন্টেন্স কাকে বলে সেটি আমরা বুঝতে পেরেছি। চলুন এখন দেখে নেওয়া যাক একটি সেন্টেন্সের প্রধান কয়টি অংশ। হ্যাঁ, এখানে লক্ষ্য করেন যে একটি সেন্টেন্সের দুটি অংশ থাকে, অর্থাৎ কোনো একটি পরিপূর্ণ সেন্টেন্সের অবশ্যই দুটি অংশ থাকতে হবে। অংশ দুটি কি? অংশগুলো হচ্ছে সাবজেক্ট অ্যান্ড প্রিডিকেট। তাহলে আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, সাবজেক্ট জিনিসটি কি? সাবজেক্ট হচ্ছে সেন্টেন্সে যার সম্বন্ধে বা যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় তাই হচ্ছে সাবজেক্ট। অর্থাৎ আপনারা যদি এখানে একটু লক্ষ্য করেন, এই যে আমরা সেন্টেন্সটা বললাম আই ইট রাইস, এই সেন্টেন্সে কাকে উদ্দেশ্য করে বা কার সম্বন্ধে কথাটা বলা হচ্ছে? অবশ্যই আপনারা যদি মনোযোগ দিয়ে লক্ষ্য করে থাকেন এখানে আইকে উদ্দেশ্য করে বা আই সম্বন্ধে কথাটা বলা হচ্ছে, তাহলে এটি অবশ্যই সাবজেক্ট। আর প্রিডিকেট বলতে কি বলা হচ্ছে? যে সেন্টেন্সে সাবজেক্ট সম্বন্ধে যা বলা হয় তাই হচ্ছে প্রিডিকেট। তার মানে এখানে লক্ষ্য করেন আই সম্বন্ধে কি বলা হচ্ছে বা আইকে উদ্দেশ্য করে কি বলা হচ্ছে? ইট রাইস। তাহলে আমরা অবশ্যই এই অংশটুকুকে বলবো প্রিডিকেট।
অর্থাৎ একটি সেন্টেন্সের প্রধান দুটি অংশ, একটি হচ্ছে সাবজেক্ট অর্থাৎ যাকে উদ্দেশ্য করে বা যাকে আশ্রয় করে বাক্যটি গঠিত হচ্ছে সেটি হচ্ছে সাবজেক্ট। আর সাবজেক্ট ব্যতীত সেন্টেন্সের যে বাকি অংশ সেটিকে আমরা বলে থাকি প্রিডিকেট। ঠিক তেমনি আমরা যদি এখানে লক্ষ্য করি তাহলে এই সেন্টেন্সের সাবজেক্ট কোনটি? হ্যাঁ, আপনারা ঠিক ধরতে পেরেছেন, এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে হি। আর প্রিডিকেট কোনটি? প্রিডিকেট হচ্ছে সেন্টেন্সের যে বাকি অংশটি সেটি হচ্ছে প্রিডিকেট অর্থাৎ ইজ গোয়িং টু স্কুল। তাহলে আমরা আশা করি আপনারা সাবজেক্ট এবং প্রিডিকেট যে ব্যাপারটি কি সেটি আপনারা এখন বুঝতে পেরেছেন। এখন চলুন আরো একটু বিষয় নিয়ে এখানে আলোচনা করি। প্রিডিকেটের মধ্যে আমাদের কি কি গুরুত্বপূর্ণ অংশ থাকতে পারে? আমাদের প্রিডিকেটের মধ্যে বেশ কয়েকটি এলিমেন্টস থাকতে পারে। সেগুলা কি? থাকতে পারে ভার্ব, থাকতে পারে অবজেক্ট, থাকতে পারে কোনো অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বালস বা অ্যাডভার্বস, থাকতে পারে কমপ্লিমেন্ট। এখন আপনাদের প্রশ্ন হলো ভার্ব জিনিসটি কি, বা অবজেক্ট, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্বালস বা কমপ্লিমেন্ট বিষয়গুলো কি, এইগুলো নিয়ে চলুন আমরা একটু আলোচনা করি। আপনারা যখন পার্টস অফ স্পিচ অংশে যাবেন বা পার্টস অফ স্পিচ যারা পড়েছেন তারা জানেন যে সেন্টেন্সে যদি কোনো কাজ করা হয় অর্থাৎ যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে আমরা বলে থাকি ভার্ব। তাহলে দেখেন এখানে যদি আমরা লক্ষ্য করি আই ইট রাইস, তাহলে যে আই ইট রাইস যে সেন্টেন্সটি আমরা বললাম সেখানে আমরা কি করলাম? ইট। ইট মানে কি? খাওয়া। তার মানে এটি হচ্ছে কি? কাজ। তাহলে অবশ্যই এটি হচ্ছে ভার্ব। ঠিক তেমনি আসেন আমরা আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি, সেটি হচ্ছে অবজেক্ট। হ্যাঁ, সেন্টেন্সে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি জিনিস আমাদেরকে চেনা দরকার, সেটি হচ্ছে সাবজেক্ট এবং অবজেক্ট। কারণ পরবর্তীতে যখন বিভিন্ন গ্রামারে যাবেন তখন অবশ্যই আপনারা লক্ষ্য করবেন কোথাও বলা হচ্ছে সাবজেক্ট নিয়ে কথা বলা হচ্ছে, কোথাও অবজেক্ট নিয়ে কথা বলা হচ্ছে। তখন যদি আপনারা সাবজেক্ট এবং অবজেক্ট জিনিসটা কি সেটা যদি আপনারা বুঝতে না পারেন তাহলে অবশ্যই বিপদে পড়ে যাবে। যে জন্য আপনাদেরকে এই সেন্টেন্স থেকেই সাবজেক্ট এবং অবজেক্ট বিষয়টিকে ক্লিয়ার করে নিতে হবে। এবং সাবজেক্ট এবং অবজেক্টকে ক্লিয়ার করার জন্য আমাদেরকে দুইটি গুরুত্বপূর্ণ কথা মনে রাখতে হবে। একটু আগেই আমি আপনাদের সাথে আলোচনা করেছি ভার্ব নিয়ে। ভার্ব মানে হচ্ছে কাজ, অর্থাৎ সেন্টেন্সের যে ওয়ার্ডটি দ্বারা কোনো কাজ করা বোঝাচ্ছে সেটি হচ্ছে ভার্ব। আর সেই ভার্বকে যদি আমরা দুটি প্রশ্ন করি তাহলে আমরা খুব সহজেই অবজেক্ট বা সাবজেক্ট নির্ণয় করতে পারি। চলেন আমরা আলোচনা করি। ধরেন ভার্বকে যদি আমরা কে বা কারা দ্বারা প্রশ্ন করি তাহলে উত্তরে আমাদের চলে আসবে সাবজেক্ট। ঠিক তেমনি যদি আমরা কি বা কাকে দ্বারা প্রশ্ন করি তাহলে চলে আসবে অবজেক্ট। তাহলে চলেন আমরা একটু লক্ষ্য করি। এই যে সেন্টেন্সটি রয়েছে আই ইট রাইস, এই সেন্টেন্সে ভার্ব কোনটি? আমরা অবভিয়াসলি জানি এই সেন্টেন্সের ভার্ব হচ্ছে ইট। ইট মানে হচ্ছে খাওয়া। এখানে এই খাওয়া দ্বারা একটা কাজ করা বোঝাচ্ছে, তাহলে অবশ্যই এটি ভার্ব। তাহলে এখন আমরা যদি ভার্বকে প্রশ্ন করি কে খায়, উত্তরে কি বলবেন? হ্যাঁ, আমি খাই। তার মানে এই সেন্টেন্সের উত্তরটা কি আসতেছে? আমি। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে আই। এখন যদি আপনারা প্রশ্ন করেন কারা খায়, তার মানে এখানে আর কোনো উত্তর আসতেছে না। এই সেন্টেন্সের ভার্ব কয়টি? সাবজেক্ট কয়টি? একটি। এখন যদি আপনি প্রশ্ন করেন কি খাই, অবশ্যই উত্তরে বলবেন রাইস মানে ভাত। তার মানে কি দ্বারা যদি আপনি ভার্বকে প্রশ্ন করেন তাহলে উত্তরে কি আসতেছে? ভাত। তাহলে আশা করি এখানকার ভার্ব অবজেক্ট কি সেটা আপনি বুঝতে পেরেছেন। এই সেন্টেন্সের অবজেক্ট হচ্ছে রাইস। ঠিক তেমনি এখন যদি আমরা এখানে প্রশ্ন করি হি ইজ গোয়িং টু স্কুল, সে বিদ্যালয়ে যাচ্ছে, তো এখানে ভার্ব কোনটা? যাওয়া, গো। তাহলে এখন আপনি প্রশ্ন করেন কে যায়? সে। তার মানে অবশ্যই এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে সে। কারা যায়? নাই। তার মানে এখানে একটি সাবজেক্ট। এখন আপনি প্রশ্ন করেন কি যায়? নাই। অনেকে বলবে স্কুল যায় না। কোথায় যায় বললে হবে স্কুলে যায়, কিন্তু কি যায় বললে কিন্তু স্কুলে বোঝায় না। কি যায়? নাই। কাকে যায়? নাই। তাহলে অবশ্যই যদি কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যেহেতু আমরা কোনো উত্তর পাচ্ছি না, তার মানে এই সেন্টেন্সে অবশ্যই কোনো অবজেক্ট নেই। তাহলে যে বাকি অংশটা যেটা রইল যে টু স্কুল, সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো এক্সটেনশন বা বাকি অংশ। তার মানে আপনারা অবশ্যই এখানে বুঝতে পেরেছেন যে সাবজেক্টটা মূলত কিভাবে বের করতে হয়, বা অবজেক্টটা কিভাবে বের করতে হয়, বা ভার্বটা কিভাবে বের করতে হয়। তাছাড়াও আমরা যে কয়েকটি বিষয় নিয়ে আরো আলোচনা করব বলেছিলাম যে এখানে অ্যাডজেক্টিভ থাকতে পারে। হ্যাঁ, অ্যাডজেক্টিভ বলতে কি সেটা তো আপনারা বুঝে নিন, যে ওয়ার্ড দ্বারা নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝায় তাদেরকে আমরা বলি অ্যাডজেক্টিভ।
তার মানে এখানে কোনো কোনো ক্ষেত্রে একটা অ্যাডজেক্টিভও থাকতে পারে, সেটা কিসের অংশ হবে? এক্সটেনশন বা বাকি অংশে চলে যাবে। বা সেখানে কোনো একটা অ্যাডভার্বও থাকতে পারে, সেটা কোন অংশে চলে যাবে? এক্সটেনশনে চলে যাবে। তাছাড়া থাকতে পারে একটি কমপ্লিমেন্ট। এখন আপনার প্রশ্ন হলো যে কমপ্লিমেন্ট বিষয়টা কি বলতো? হ্যাঁ, আমাদেরকে কমপ্লিমেন্ট বিষয়টা জানতে হলে একটা এক্সাম্পল আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে আশা করি কমপ্লিমেন্ট বিষয়টা বুঝতে পারব। হি ইজ এ ডক্টর। হি ইজ এ ডক্টর। এখানে একটু লক্ষ্য করেন এই যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সটাতে বলা হচ্ছে যে তিনি একজন ডাক্তার। তো এখানে লক্ষ্য করেন এই সেন্টেন্সের সাবজেক্টটা কি? হি, এবং তিনি কি? একজন ডাক্তার। তো এখানে সাবজেক্ট যিনি, ডাক্তার কিন্তু তিনি। সাবজেক্ট যিনি, ডাক্তারও তিনি। তাহলে সাবজেক্ট এবং ওই অবজেক্টের অংশটা দ্বারা যদি একই ব্যক্তিকে বোঝায় তাহলে পরবর্তী যে অংশটা সেটাকে আমরা কি বলে থাকি? কমপ্লিমেন্ট বলে থাকি। অর্থাৎ এখানে এটা হচ্ছে সাবজেক্ট আর এটা হচ্ছে সাবজেক্টের কমপ্লিমেন্ট। তা আশা করি আপনারা কমপ্লিমেন্ট বিষয়টাও বুঝতে পেরেছেন। তাহলে যদি আমরা শুরু থেকে যদি এটা সামগ্রিক বিষয়টা নিয়ে আমরা আলোচনা করি তাহলে আজকে আমরা অবশ্যই সেন্টেন্সের যে প্রাথমিক স্টেপটা রয়েছে সেটি সম্বন্ধে আমাদের একটা ক্লিয়ার কনসেপ্ট চলে আসবে। আমরা প্রথমে কি বলেছি? সেন্টেন্সের সংজ্ঞা বলেছি। কি বললাম সংজ্ঞায়? বললাম যে যখন এক বা একাধিক ওয়ার্ড দ্বারা আপনার মনের ভাবটি পরিপূর্ণরূপে প্রকাশ পাবে তখন সেটি হবে সেন্টেন্স। তারপরে আবার আমরা পড়লাম একটি সেন্টেন্সের প্রধান দুটি অংশ। একটিকে আমরা বলি সাবজেক্ট, যার বাংলা হচ্ছে উদ্দেশ্য, অর্থাৎ যাকে উদ্দেশ্য করে বা যার সম্বন্ধে কিছু বলা হয় সেন্টেন্সে সেটি হচ্ছে সাবজেক্ট। তাছাড়া আমরা আবার বললাম প্রিডিকেট। সেন্টেন্সের আরেকটি অংশ হচ্ছে প্রিডিকেট, অর্থাৎ সাবজেক্ট ব্যতীত সেন্টেন্সের যে বাকি অংশ সেটিকে বলা হয় থাকে প্রিডিকেট। এবং প্রিডিকেটের মধ্যে আমরা আরো বলছি যে সেখানে থাকতে পারে ভার্ব, থাকতে পারে অবজেক্ট, থাকতে পারে কোনো অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বস বা কোনো কমপ্লিমেন্ট। আমরা সেখানে সাবজেক্ট কিভাবে বের করতে হয়, ভার্ব কিভাবে বের করতে হয় বা অবজেক্ট কিভাবে বের করতে হয় সেটি নিয়ে আলোচনা করলাম। পাশাপাশি আমরা কমপ্লিমেন্ট বা অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব নিয়েও আলোচনা করলাম। আশা করি আপনারা ব্যাপারটি ক্লিয়ারভাবে বুঝতে পেরেছেন। অর্থাৎ সেন্টেন্সের যে প্রাথমিক অংশটুকু, সেন্টেন্স কাকে বলে এবং ইহার প্রধান অংশ কি কি, এটুকু আমরা খুব সহজেই বুঝতে পেরেছি। এখন চলুন আলোচনা করা যাক সেন্টেন্সের ক্লাসিফিকেশন নিয়ে, অর্থাৎ সেন্টেন্স কত প্রকার ও কি কি। সেন্টেন্সকে আমরা দুটি দিক থেকে বিশ্লেষণ করতে পারি বা দুটি দিক থেকে ক্লাসিফিকেশন করতে পারি। একটি হচ্ছে অর্থভেদে সেন্টেন্স, আরেকটি হচ্ছে গঠনভেদে সেন্টেন্স। তো আজকে আমরা গঠনভেদে সেন্টেন্স নিয়ে আলোচনা করব না, কারণ গঠনভেদে সেন্টেন্সটি সকল ক্লাসের জন্য দরকারি না, কিন্তু অর্থভেদে সেন্টেন্সটি 6 to 10 সকল ক্লাসের জন্যই দরকারি। তাহলে আমাদের আজকে মূলত আমরা আলোচনা করব অর্থভেদে সেন্টেন্স নিয়ে। আর আমরা জানি অর্থভেদে সেন্টেন্স হচ্ছে 5 প্রকার। সেগুলো কি? অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ এন্ড এক্সক্লেমেটরি। তো চলো আমরা আজকে অর্থভেদে সেন্টেন্স নিয়ে আলোচনা শুরু করি। তো অর্থভেদে সেন্টেন্সের প্রথম সেন্টেন্সটি কি? অ্যাসার্টিভ সেন্টেন্স। হ্যাঁ, আপনারা ঠিক ধরতে পেরেছেন, সেন্টেন্সটি কি? অ্যাসার্টিভ। তাহলে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে আলোচনা শুরু করি। অ্যাসার্টিভ সেন্টেন্সের বাংলাটি যদি আমরা একটু মনোযোগ সহকারে লক্ষ্য করি তাহলে সহজেই এটার সংজ্ঞাটাও আমরা ধরে ফেলতে পারবো। প্রথমটি কি? বিবৃতি বা বর্ণনামূলক বাক্য। অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সের বাংলা হচ্ছে বিবৃতি বা বর্ণনামূলক। তাহলে আমরা যদি এটাকে সংজ্ঞায়িত করতে চাই তাহলে নিজেদের মতো করে সেটা সংজ্ঞাটা তৈরি করতে পারি। কিরকম? যে সেন্টেন্স দ্বারা, কি বলছি, যে সেন্টেন্স দ্বারা কোনো বিবৃতি বা বর্ণনা বোঝাবে তাকে আমরা কি বলে থাকি? অ্যাসার্টিভ সেন্টেন্স বলে থাকি। হ্যাঁ, অর্থাৎ আপনি যদি কোনো সেন্টেন্স দ্বারা কোনো বিবৃতি বা বর্ণনা বোঝান তাহলে সেটি হবে অ্যাসার্টিভ সেন্টেন্স। যেমন কেউ আপনাকে জিজ্ঞেস করলো যে আপনি কি করছেন, এখন আপনি কি করছেন, তখন আপনি কি বললেন যে আমি ফুটবল খেলছি, বা আপনি বললেন যে সে ফুটবল খেলছে। যেমন এখানে দুটো উদাহরণ দিয়েছি, একটু লক্ষ্য করেন। হি ইজ প্লেইং ফুটবল, সে ফুটবল খেলছে। এই যে সে ফুটবল খেলছে, এই কথাটি দ্বারা মূলত কি বোঝাচ্ছে? এই কথাটি দ্বারা বোঝাচ্ছে একটি বিবৃতি বা একটি বর্ণনা, কারো প্রশ্নের একটি বিবৃতি বা বর্ণনা বোঝাচ্ছে। যেহেতু এটি দ্বারা কোনো বিবৃতি বা বর্ণনা বোঝাচ্ছে তাহলে অবশ্যই এটি কি হবে? অ্যাসার্টিভ সেন্টেন্স। ঠিক তেমনি হি ইজ নট প্লেইং ফুটবল, সে ফুটবল খেলছে না, এই কথাটি দ্বারা কোনো না কোনো একটা বিবৃতি বোঝাচ্ছে। যেহেতু এই দুটি সেন্টেন্স দ্বারাই বিবৃতি বোঝাচ্ছে তাহলে এরা অবশ্যই অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে আশা করি সহজভাবে যদি আমরা এটাকে সংজ্ঞায়িত করতে চাই তাহলে খুব সহজে আমরা সেটা সংজ্ঞাটা দিতে পারবো।
যে সেন্টেন্স দ্বারা কোনো বিবৃতি বা বর্ণনা বোঝায় তারাই হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। এখন এই অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা আবার দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে অ্যাফার্মেটিভ, যার বাংলা হচ্ছে হ্যাঁ বোধক, আর একটা হচ্ছে নেগেটিভ, যার বাংলা হচ্ছে না বোধক। তার মানে এদেরকেও যদি আমরা সংজ্ঞায়িত করতে চাই তাহলে আগেরটার সাথে সঙ্গতি রেখে একটা সংজ্ঞা আমরা রেডি করতে পারি। সংজ্ঞাটা কি? যে সেন্টেন্স দ্বারা হাঁবোধক বিবৃতি বা বর্ণনা বোঝায় তারা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এবং যে সেন্টেন্স দ্বারা নাবোধক বিবৃতি বা বর্ণনা বোঝায় তারা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। তো উপরের এই দুইটা এক্সাম্পলের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে প্রথমে দেখতে পাচ্ছি হি ইজ প্লেইং ফুটবল, সে ফুটবল খেলছে। এটা দ্বারা বিবৃতি বোঝাচ্ছে, তাহলে এটা অবশ্যই একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এবং এটা দ্বারা কোন ধরনের বিবৃতি বোঝাচ্ছে? এটা দ্বারা হাঁবোধক বিবৃতি বোঝাচ্ছে, তাহলে এটা অবশ্যই একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আবার যদি এখানে লক্ষ্য করি হি ইজ নট প্লেইং ফুটবল, সে ফুটবল খেলছে না, এটা দ্বারাও কিন্তু বিবৃতি বোঝাচ্ছে। তাহলে যেহেতু বিবৃতি বোঝাচ্ছে তাহলে এটা অ্যাসার্টিভ। এবং কোন ধরনের বিবৃতি বোঝাচ্ছে? এটা দ্বারা নাবোধক বিবৃতি বোঝাচ্ছে, তার মানে এটা হচ্ছে একটা নেগেটিভ সেন্টেন্স। তো আশা করি অ্যাসার্টিভ সেন্টেন্স এবং এটার ক্লাসিফিকেশনটা আপনারা খুব সহজভাবেই বুঝতে পেরেছেন। তো ওই অ্যাসার্টিভ সেন্টেন্সকে যদি আমরা সহজে শনাক্ত করতে চাই, অর্থাৎ অনেকগুলো সেন্টেন্সের মাঝ থেকে যদি আমরা সহজে অ্যাসার্টিভ সেন্টেন্সকে আইডেন্টিফাই করতে চাই, তাহলে আমাদেরকে একটা কথা মনে রাখতে হবে, সেটা আমি এনবির মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এনবি, এই যে কথাটা এনবি, এনবি বলতে আমরা কি বুঝি? এনবি বলতে আমরা বুঝি নটাবিলি, মানে বিশেষ দ্রষ্টব্য। বিশেষ দ্রষ্টব্যটা হচ্ছে এই সেন্টেন্সটি সাধারণত শুরু হবে সাবজেক্ট ধারা বা সাবজেক্ট ধারা শুরু হবে। এটি আমি লাল কালি দিয়ে লিখে দিলাম। এই সেন্টেন্সটাকে সহজে কিভাবে আমরা চিনতে পারবো, বা কোনো একটা সেন্টেন্স দেখলেই আমরা কিভাবে চিনতে পারবো সেটি অ্যাসার্টিভ কিনা। হ্যাঁ, মনে রাখবেন সকল অ্যাসার্টিভ সেন্টেন্সের শুরুতে কি থাকবে? সাবজেক্ট থাকবে। অর্থাৎ আমরা যদি এখানে দুইটা সেন্টেন্স লক্ষ্য করি, দুটোরই শুরুতে কি আছে? সাবজেক্ট। এখানে আছে সাবজেক্ট, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সের শুরুতেই সাবজেক্ট থাকবে। তাহলে আশা করি অ্যাসার্টিভ সেন্টেন্সটি আপনারা সবাই বুঝতে পেরেছেন। অ্যাসার্টিভ সেন্টেন্সের পরে আমাদের যেই সেন্টেন্সটি আসে সেটি হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। কোন সেন্টেন্স? ইন্টারোগেটিভ সেন্টেন্স, যার বাংলা হচ্ছে প্রশ্নবোধক বাক্য। আশা করি সেন্টেন্সের বাংলা থেকেই আপনারা সহজেই বুঝতে পেরেছেন এই সেন্টেন্সটি মূলত কি বা এটি কোন ধরনের সেন্টেন্স। হ্যাঁ, যেই সেন্টেন্স দ্বারা কোনো প্রশ্ন করা হয় বা কোনো কিছু সম্বন্ধে জানতে চাওয়া হয় তাদেরকে বলা হয় ইন্টারোগেটিভ সেন্টেন্স। যেমন আমি এখানে দুটি উদাহরণ দিয়েছি। একটি কি বললাম? হোয়াট ইজ ইউর নেম, মানে তোমার নাম কি। তো এই যে হোয়াট ইজ ইউর নেম সেন্টেন্সটি দ্বারা তোমার নাম কি বলে একটি প্রশ্ন করা হয়েছে। যেহেতু এটি দ্বারা একটি প্রশ্ন করা হয়েছে তাহলে অবশ্যই একটি প্রশ্নবোধক বাক্য, মানে এটি হচ্ছে একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স। আরো একটি যেটি আছে ডু ইউ নো মি, তুমি কি আমাকে চেনো। তার মানে এখানে কি বলা হচ্ছে যে তুমি আমাকে চিনো কিনা সেটি বলে একটি প্রশ্ন করা হয়েছে। যেহেতু এটি দ্বারা একটি প্রশ্ন করা হয়েছে তাহলে এটিও একটি প্রশ্নবোধক বাক্য। তার মানে আমরা কি বলতে পারি? যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু সম্বন্ধে জানতে চাওয়া হয় বা কোনো কিছু সম্বন্ধে প্রশ্ন করা হয় তাকে কি বলা হয়? ইন্টারোগেটিভ সেন্টেন্স বলা হয়। তাহলে আশা করি তো আপনারা ইন্টারোগেটিভ সেন্টেন্স জিনিসটি কি সেটি আপনারা বুঝতে পেরেছেন। তবে হ্যাঁ, এইটার একটি বুলেট পয়েন্ট রয়েছে, অর্থাৎ কিভাবে এই সেন্টেন্সটিকে আমরা সহজে আইডেন্টিফাই করতে পারি বা সহজে চিনতে পারি। এই ধরনের সেন্টেন্সের শেষে কি থাকবে? এই যে প্রশ্নবোধক চিহ্ন বা নোট অফ ইন্টারোগেশন চিহ্নটি থাকবে। যেমন আমরা যদি এই দুটো এক্সাম্পলের দিকে লক্ষ্য করি তাহলে এটারও শেষে প্রশ্নবোধক চিহ্ন রয়েছে, এটারও শেষে প্রশ্নবোধক চিহ্ন রয়েছে। এই চিহ্নটি অন্য কোনো সেন্টেন্সে থাকবে না, এটি কেবলমাত্র প্রশ্নবোধক বাক্যে থাকবে। তা আশা করি আমরা এখন প্রশ্নবোধক বাক্য বা ইন্টারোগেটিভ সেন্টেন্স কি সেই ব্যাপারটি আমাদের ক্লিয়ার হয়েছে। এখন থেকে যদি কেউ আমাদেরকে জিজ্ঞেস করে যে প্রশ্নবোধক বাক্য বা ইন্টারোগেটিভ সেন্টেন্স বলতে তুমি কি বুঝো, তখন আমরা কি বলবো? যে সেন্টেন্স দ্বারা, বা আমরা আগে বলতে পারি যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের বাংলা হচ্ছে প্রশ্নবোধক বাক্য। তার মানে যে বাক্য দ্বারা বা যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু সম্বন্ধে প্রশ্ন করা হয় বা কোনো কিছু সম্বন্ধে জানতে চাওয়া হয় তাকে আমরা কি বলি? ইন্টারোগেটিভ সেন্টেন্স বলি। আশা করি আর আপনাদের এটি নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। 3 নম্বরে আমাদের যে সেন্টেন্সটি আসে সেটি হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সের বাংলা হচ্ছে অনুজ্ঞাসূচক বাক্য। এই অনুজ্ঞাসূচক বাক্য সম্বন্ধে
জানতে হলে আমাদেরকে আগে জানতে হবে অনুজ্ঞা জিনিস কি। অনুজ্ঞা জিনিস বলতে আমরা যা যা বুঝি সেগুলো হচ্ছে আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ, প্রস্তাব। অর্থাৎ যে সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ, প্রস্তাব ইত্যাদি বোঝাবে তারাই হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। এক্সাম্পলের মাধ্যমে ব্যাপারটিকে আমরা আরো ক্লিয়ার করি, চলেন। ডু দ্য ওয়ার্ক অ্যাট ওয়ান্স, এর বাংলা কি দাঁড়াচ্ছে? এখনই কাজটি করো। তার মানে কি দাঁড়াচ্ছে? একটি আদেশ বোঝাচ্ছে। যেহেতু এই সেন্টেন্স দ্বারা একটি আদেশ বোঝাচ্ছে তাহলে এটি হবে ইম্পারেটিভ সেন্টেন্স। ঠিক তেমনি প্লিজ হেল্প মি, দয়া করে আমাকে সাহায্য করুন বা আমাকে সাহায্য করুন, এটি দ্বারা কি বোঝাচ্ছে? অনুরোধ বোঝাচ্ছে। যেহেতু এটি দ্বারা অনুরোধ বোঝাচ্ছে তাহলে এটিও একটি অনুজ্ঞা বা এটিও একটি ইম্পারেটিভ সেন্টেন্স। ঠিক তেমনি বলা হচ্ছে ডু নট হেট দ্য পুয়ার, গরিবদেরকে ঘৃণা করুন। তাহলে এটা দ্বারা আমরা নিষেধও বলতে পারি, আবার এটা দ্বারা উপদেশও বলতে পারি। তাহলে আমরা এটাও বলতে পারি এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স, কারণ ইম্পারেটিভ সেন্টেন্সের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এটা দ্বারা উপদেশ বা নিষেধ বোঝাবে। তাহলে এই বাক্যটা দ্বারা যেহেতু উপদেশ বা নিষেধ বোঝাচ্ছে তাহলে এটিও একটি ইম্পারেটিভ সেন্টেন্স। ঠিক তেমনি 4 নম্বরে যেটি আছে লেটস প্লে ফুটবল, চলো ফুটবল খেলি, এটি দ্বারা কি বোঝাচ্ছে? এটি দ্বারা প্রস্তাব বোঝাচ্ছে। যেহেতু এটি দ্বারা একটি প্রস্তাব বোঝাচ্ছে তাহলে এটিও একটি ইম্পারেটিভ সেন্টেন্স, কারণ ইম্পারেটিভ সেন্টেন্সের বৈশিষ্ট্যের সাথে এই সেন্টেন্সগুলোর বৈশিষ্ট্য মিলে যায়। কারণ ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা আমরা বুঝি আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ, প্রস্তাব। আর এই 4টি বাক্য ওই আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ, প্রস্তাবের মধ্যেই পড়ে, তাহলে এরাও হবে ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে আমাদেরকে যদি কেউ প্রশ্ন করে ইম্পারেটিভ সেন্টেন্স বলতে তুমি কি বুঝো, তখন আমি কি বলবো? আমি বলবো যে ইম্পারেটিভ সেন্টেন্সের বাংলা হচ্ছে অনুজ্ঞাসূচক বাক্য। তাহলে যে বাক্য দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ, প্রস্তাব বোঝাবে তারাই হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। আশা করি এখন থেকে আর আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে প্রবলেম হবে না। ইম্পারেটিভ সেন্টেন্সের পরে আমাদের যে আরেকটি সেন্টেন্স আসে সেটি হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। কি? সেটি হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। আর অপটেটিভ সেন্টেন্সের বাংলা হচ্ছে ইচ্ছা বা প্রার্থনা সূচক বাক্য। তাহলে এটা বাংলা থেকে তো আমরা সহজে সেটা সংজ্ঞাটা রেডি করতে পারি। কিভাবে বলতে পারি? যে সেন্টেন্স দ্বারা কারো মনের ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ পায় তাকে আমরা কি বলি? অপটেটিভ সেন্টেন্স। চলুন আমরা এক্সাম্পলের মাধ্যমে ব্যাপারটিকে আরেকটু ক্লিয়ার করি। মেক ইউর ড্রিম কাম ট্রু, তোমার স্বপ্ন সত্যি হোক। এটা দ্বারা কি বোঝাচ্ছে? এটা দ্বারা আমার মনের একটা ইচ্ছা প্রকাশ পাচ্ছে। তো যেহেতু এই সেন্টেন্সটি দ্বারা আমার মনের ইচ্ছা প্রকাশ পাচ্ছে তাহলে এটি অবশ্যই একটি ইচ্ছা বা প্রার্থনা সূচক বাক্য। তার মানে সেটি হচ্ছে কি? অপটেটিভ সেন্টেন্স। ঠিক তেমনি যদি আমরা এখানে লক্ষ্য করি লং লিভ আওয়ার প্রেসিডেন্ট, আমাদের প্রেসিডেন্ট দীর্ঘজীবী হোক, তাহলে এটা দ্বারা আমাদের একটা ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ পাচ্ছে। তো যেহেতু এটি দ্বারা ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ পাচ্ছে তাহলে এটিও একটি অপটেটিভ সেন্টেন্স। তো আশা করি অপটেটিভ সেন্টেন্সটি আমাদের ক্লিয়ার হয়েছে। এবং আমাদেরকে যদি কেউ প্রশ্ন করে যে অপটেটিভ সেন্টেন্স কাকে বলে, তখন আমরা কি বলবো? বলবো অপটেটিভ সেন্টেন্সের বাংলা হচ্ছে ইচ্ছা বা প্রার্থনা সূচক বাক্য। অর্থাৎ যে সেন্টেন্স দ্বারা কারো মনের ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ পায় তাকে অপটেটিভ সেন্টেন্স বলে। তাহলে আশা করি আর অপটেটিভ সেন্টেন্স নিয়ে আমাদের আর কোনো প্রবলেম হবে না। দেন লাস্ট অফ অল যে সেন্টেন্সটি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স অথবা বিস্ময় বা আবেগসূচক বাক্য। কি বাক্য? বিস্ময় বা আবেগসূচক বাক্য বা এক্সক্লেমেটরি সেন্টেন্স। তাহলে বিস্ময় বা আবেগসূচক বা এক্সক্লেমেটরি নিয়ে যদি আমরা সংজ্ঞা দিতে চাই তাহলে আমরা কি বলবো? যে সেন্টেন্স দ্বারা মনের আকস্মিক অনুভূতি প্রকাশ পায় বা মনের আকস্মিক সুখ, দুঃখ, আনন্দ, বেদনা ইত্যাদি প্রকাশ পায় তাদেরকে আমরা কি বলি? এক্সক্লেমেটরি সেন্টেন্স বলি। তো আমরা যদি একটু উদাহরণগুলোর দিকে লক্ষ্য করি তাহলে আমরা ব্যাপারটি আরো ক্লিয়ার করতে পারবো। হাউ নাইস দ্য বার্ড ইজ, একটি সুন্দর পাখি দেখার পরে আমরা কথাগুলো এভাবে বলে থাকি যে হাউ নাইস দ্য বার্ড ইজ, পাখিটা কত সুন্দর। এই যে সুন্দরের যে একটা অনুভূতি আমার মনের মধ্যে ছিল সেটি সেই বাক্যের দ্বারা প্রকাশ পাচ্ছে। অর্থাৎ মনের যে আবেগটা ছিল সেটা সেই বাক্যের মাধ্যমে প্রকাশ পাচ্ছে। তাহলে অবশ্যই এটি একটি আবেগ বা বিস্ময়সূচক বাক্য। তার মানে হচ্ছে এটি একটি এক্সক্লেমেটরি সেন্টেন্স। ঠিক তেমনি হোয়াট এ ফুল ইউ আর, তুমি কতই না বোকা। কোনো একজন মানুষকে নিয়ে যখন আমরা কোনো মন্তব্য করি, যদি সে বোকা হয় তাহলে আমাদের মনের কি কষ্টটা তার সম্বন্ধে আমরা এইভাবে প্রকাশ করে থাকি যে তুমি কত বোকা একটা মানুষ। তার মানে সেখানেও কি বের হচ্ছে? আমাদের মনের আবেগটা প্রকাশিত হচ্ছে। তাহলে এটা কি হবে? এটা হবে কি? এক্সক্লেমেটরি সেন্টেন্স। ধরেন কোনো কারণে যে আপনার কোনো একটা বড় ক্ষতি হয়ে গেল, তখন আপনি কি বলবেন? বলবেন হেলাস
আই এম আন্ডার, হায় হায় আমি শেষ। এখানে কি প্রকাশ পাচ্ছে? আপনি যে একটা ক্ষতির সম্মুখীন হলেন, এতে আপনার মনে যে কষ্টটার সৃষ্টি হলো, সেই কষ্টটা এই বাক্যের দ্বারা বের হয়ে আসলো। তার মানে এটা অবশ্যই একটা মানে আবেগ বা আবেগের একটা ব্যাপার। তাহলে এটা অবশ্যই কি হবে? এক্সক্লেমেটরি সেন্টেন্স হবে। তাহলে আমরা কি বলতে পারি? যে সেন্টেন্স দ্বারা আমাদের মনের যে আকস্মিক আবেগ বের হয়ে আসে তাদেরকে আমরা বলি এক্সক্লেমেটরি সেন্টেন্স। এবং এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে সহজে মানে আইডেন্টিফাই করতে পারবো? এই সেন্টেন্সের শেষে কি থাকবে? আশ্চর্যবোধক চিহ্ন বা নোট অফ এক্সক্লেমেশন থাকবে। যদি আপনারা লক্ষ্য করে থাকেন, এই বাক্যের শেষে দেখেন এখানে আছে আশ্চর্যবোধক চিহ্ন, এই বাক্যের শেষে এখানে আছে আশ্চর্যবোধক চিহ্ন, কিন্তু এই বাক্যের ক্ষেত্রে আপনার মনের যে আবেগটা সেখানে এলাসের মাধ্যমে ফুটে উঠতেছে, তাহলে অবশ্যই আশ্চর্যবোধক চিহ্নটা এখানে বসবে। তাহলে আমরা কি বলতে পারি? যে এক্সক্লেমেটরি সেন্টেন্সটি আমরা এইভাবে বলতে পারি যে এক্সক্লেমেটরি সেন্টেন্সের বাংলা হচ্ছে বিস্ময় বা আবেগসূচক বাক্য, অর্থাৎ যে বাক্য দ্বারা মনের বিস্ময় বা আবেগ প্রকাশ পায় তাকে আমরা বলি এক্সক্লেমেটরি সেন্টেন্স। তা আশা করি আমরা আজকে সেন্টেন্স সম্বন্ধে আমাদের যে ধরনের কনফিউশন ছিল সেগুলো দূর হয়েছে এবং পরবর্তীতে আমাদের সেন্টেন্স সম্বন্ধে আর কোনো প্রবলেম থাকবে না। তারপরে যদি আমরা টোটাল ক্লাসটাকে একটু রিভিউ করতে চাই, তাহলে আমরা এইভাবে বলতে পারি যে সেন্টেন্স, আমাদের আজকে আলোচনার বিষয় কি ছিল? সেন্টেন্স অ্যান্ড ইটস ক্লাসিফিকেশন, অর্থাৎ সেন্টেন্স এবং ইহার শ্রেণীবিভাগ। তো প্রথমে আমরা কি নিয়ে আলোচনা করলাম? প্রথমে আমরা আলোচনা করেছি সেন্টেন্স কাকে বলে। তারপর আমরা কি আলোচনা করেছি? সেন্টেন্সের প্রধান অংশ কয়টি সেটি নিয়ে আমরা আলোচনা করলাম। সেই অংশগুলো কি কি তা নিয়ে আমরা আলোচনা করলাম। পাশাপাশি আমরা এই সেন্টেন্সের কিছু গুরুত্বপূর্ণ এলিমেন্টস নিয়ে আমরা আলোচনা করলাম। পাশাপাশি এর অর্থভেদে এবং গঠনভেদে দুই দিক থেকে শুধু আমরা অর্থভেদের দিকটি নিয়ে আলোচনা করলাম। অর্থভেদে সেন্টেন্স 5 প্রকার, সেগুলো কি কি তা নিয়ে আলোচনা করলাম। অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ অ্যান্ড এক্সপ্লেনেটরি। প্রত্যেকটি সংজ্ঞা দেখলাম, পাশাপাশি সেগুলোর উদাহরণ দেখলাম এবং কিভাবে সহজে সেই বাক্যগুলোকে শনাক্ত করতে হয় সেটা দেখলাম। আশা করি এই ক্লাসের মাধ্যমে আপনারা নতুন অনেক কিছু শিখতে পেরেছেন এবং আপনাদের সেন্টেন্স সম্বন্ধে যে কনফিউশন ছিল সেগুলো দূর হয়েছে। তো আশা করি আমার ক্লাসটিও আপনাদের ভালো লেগেছে এবং যদি আপনাদের আমার ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন এবং আমার চ্যানেলটিকে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন। এর মধ্যে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।